আন্দোলনকারী ছাত্রছাত্রীরা বলছেন, দাদা আপনিও শুনলেন যে একজন ছাত্রী তিনি বলছেন যে 22,000 আহতদের ওপর বসে রয়েছে এই উপদেষ্টা মণ্ডলী, পাশে এসে দাঁড়ানোর আহ্বান তারা এখনো দিচ্ছেন। ছাত্ররা কি করতে পারে সেটা তো ছাত্ররা দেখিয়েই দিয়েছে, আবারও কি তাহলে সেই দিকে এগোচ্ছে পরিস্থিতি? দেখো ইন্দিরা, যারা বাংলাদেশের রাষ্ট্র পরিচালনার এই মুহূর্তে দায়িত্বে আছেন, এদের আমি আগেও বলেছি এটা অর্বাচীন সরকার রাষ্ট্র পরিচালনা করছে, এটি অযোগ্য অপদার্থ সরকার। একটা সরকার রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে যতটুকু তার গুণাবলী থাকা দরকার, তার ন্যূনতম গুণাবলী এই সরকারের মধ্যে নেই, এই সরকারের কোনো উপদেষ্টার মধ্যে নেই। দেখো আজকে বাংলাদেশের প্রতিহিংসার যে আগুন, সেটি বারবার উস্কে দেওয়া হচ্ছে। আওয়ামী লীগ নিধনের নামে যেখানে সেখানে বিয়ে বাড়িতে হামলা চালানো হচ্ছে, সেখানে লোকজনকে মারপিট করা হচ্ছে, খাবার খেয়ে নেওয়া হচ্ছে, সংখ্যালঘুদের উপর নির্যাতন চলছে। জাতীয় প্রেস ক্লাবের মতো জায়গায় সরস্বতী পূজা হতে দেওয়া হচ্ছে না, যেখানে কোনো ধর্মের কোনো জায়গা নেই। প্রেস ক্লাব তো সাংবাদিকদের একটা অঙ্গন, সেখানে সরস্বতী পূজা হচ্ছে না। দেখো প্রতিদিন এমন কোনো দিন নেই যে বাংলাদেশে 2-4টা কোথাও না কোথাও পাওয়া যাচ্ছে না, যাচ্ছেই। আবার তুমি দেখো পক্ষান্তরে এই যে যারা উপদেষ্টা, যারা ছাত্র সমন্বয়ক, এই 2-3 আগে সার্জিস আলম নামে একজন ছাত্র সমন্বয়ক আছে, সে খুব ঢাকঢোল পিটিয়ে বিয়ে করলো। একজন ছাত্র সমন্বয়ক দেখলাম এলাকায় বিশাল বড় সংবর্ধনা নিয়ে এলো। এই সরকারের একজন, আমরা বলি যে ইয়া আছে, দপ্তরবিহীন উপদেষ্টা, আমরা বলি উজিরে খামাখা, তার কোনো কাজ পোস্ট নেই কিন্তু সে উপদেষ্টা। সে দেখলাম তার এলাকায় বিশাল গণসংবর্ধনা নিয়ে এলো। তো দেখো রাষ্ট্রের যেখানে, কালকে দেখলাম ঢাকায় গণমাধ্যমগুলোতে দেখলাম একজন নারী উপদেষ্টা আছেন, উনি পরিবেশ সামলান, উনি খাল খনন করতে গেছেন, লাল গালিচায় খালের মধ্যে বিছিয়ে উনি তা দিয়ে হেঁটে খাল খনন করতে নদীতে নামছেন লাল গালিচা দিয়ে। তো দেখো রাষ্ট্রের সমস্ত সুযোগ সুবিধা কিন্তু এরা ভোগ করছে, কিন্তু যাদেরকে ভিক্টিমাইজ করে, যাদের বুকে গুলি চালিয়ে, যাদেরকে পঙ্গু করে, আহত করে, নিহত করে তারা রাষ্ট্র ক্ষমতায় এসেছে, সেই যে 22,000 লোকের কথা এই মেয়েটি বলল, তাদের পাশে এরা নেই। তাদেরকে আবার আন্দোলন করে রাস্তায় নেমে তাদের দাবি দাওয়া আদায় করতে হচ্ছে। এবং তাদেরকে, এই কথাটা কিন্তু গতকালকে না, এটা গত 3-4 মাস ধরেই এই আন্দোলনটা এদের অব্যাহত আছে। আমরা দেখছিলাম যে গত পরশুদিন সম্ভবত ঢাকার একটা চক্ষু হাসপাতাল, চোখের যেখানে চিকিৎসা হয়, সেখানে গিয়ে বিক্ষোভ দেখিয়েছেন কয়েকজন ছাত্রছাত্রী। গতকালকেও বাংলাদেশের যে বড় যে ইয়েটি কি বলে এটাকে, ওই তোমার এটাকে বলে হচ্ছে তোমার অর্থোপেডিক্স হসপিটাল যেটি, সেই হসপিটালের সামনেও গতকাল রাস্তা অবরোধ করে দীর্ঘক্ষণ ছাত্রছাত্রীরা অবস্থান কর্মসূচি নিয়ে রাতের দিকে তারা যমুনা, মানে এটা কি কোথাও ছাত্রছাত্রীদের ঘাড়ে বন্দুক রেখে একটা পালা বদল ঘটলো? এটা কি ছাত্রছাত্রীরা এই মুহূর্তে বুঝতে পারছে? তাহলে সেটাই আমি বলতে চাচ্ছি যে সেই জায়গাটি ছাত্রছাত্রীরা ক্লিয়ার হয়ে গেছে যে এরা আসলে ছাত্রছাত্রীদেরকে ভিক্টিমাইজ করে তাদের ঘাড়ে বন্দুক রেখে এই রাষ্ট্র ক্ষমতাটি দখল করেছে। আর এদের মঙ্গলের জন্য দেখো আজকে ছাত্রছাত্রীদের ছাত্র বিপ্লবের কথা বলা হচ্ছে। 7টা কলেজ, ঢাকার গুরুত্বপূর্ণ 7টা কলেজ কিন্তু ঢাকা কলেজ বিশ্ববিদ্যালয়ের অধীনে ছিল, তাদেরকে বাদ দেওয়া হচ্ছে। সেই আন্দোলনের জন্য গত কয়েকদিনে ব্যাপক সহিংসতা হয়েছে ঢাকায়। এই যে তিতুমির কলেজ, ঢাকার সবচেয়ে, ঢাকা ইউনিভার্সিটির পরে যে কলেজটি, সেই কলেজটিতে গত 2-3 দিন ধরে ব্যাপক গ্যাঞ্জাম হয়েছে। কালকে সেই কলেজটি সমস্ত কর্মসূচি কার্যক্রম বন্ধ করা হয়েছে কলেজে। ইভেন আজকে যে ছাত্র জনতা, যাদেরকে তুমি মানে যাদের কাঁধে সওয়ার হয়ে তুমি রাষ্ট্র ক্ষমতায় এসেছো, তাদেরকে চিকিৎসার জন্য আজকে আন্দোলনে নামতে হচ্ছে। সুতরাং এই ছাত্র জনতা কিন্তু আজকে স্পষ্ট হয়ে গেছে, তাদের কথাই তো আমরা শুনলাম যে তারা কিন্তু স্পষ্ট প্রমাণ পেয়ে গেছে যে এটা কোনোভাবেই মানে ছাত্র আন্দোলন ছিল না। এদেরকে ষড়যন্ত্রের বলি এরা, এদেরকে সামনে ঢাল হিসেবে ব্যবহার করেই মূলত এই সরকার রাষ্ট্র ক্ষমতায় এসেছে। তুমি যেটি বলছিলে, যে প্রশ্নটি করেছিলে, সেটির উত্তর হচ্ছে যে ডক্টর ইউনূস এখন ছেড়ে দেমা কেঁদে বাঁচে। উনি কখন পালাবেন, কখন চলে যাবেন, আমার মনে হয় উনি সেই অবস্থার মধ্যে আছেন। কারণ উনি মাঝখানে একটি রাজনৈতিক দলগুলোর সঙ্গে একটি
আলোচনায় উনি কিন্তু স্পষ্ট করে বলেছেন যে আমি কিন্তু হতাশ হয়ে গেছিলাম, আমি ভয় পেয়ে গেছিলাম, আপনারা আবার এসছেন, তো যে কারণে আমি আবার সাহস পেলাম। তো আচ্ছা। উনি কিন্তু এই রাজনৈতিক দলগুলোর উপর এবার ডিপেন্ড করে বসে আছে। এই ছাত্র জনতা যারা আন্দোলন কর্মসূচিতে ছিল জুলাইয়ের, সেই ছাত্র জনতা যে ষড়যন্ত্রের শিকার হয়েছে সেটি তারা আজকে অনুধাবন করছে, তারা তার সঙ্গে আর নেই। ম্যাক্সিমাম যারা আহত নিহত পরিবারগুলোর মধ্যে একটি ক্ষোভ বিক্ষোভ আছে, কারণ এখনো আইডেন্টিফাইড না যে কারা এই হত্যাকাণ্ড ঘটিয়েছে। সেটি হলে তারা এই সরকারকে জুতা পেটা করবে, ঝাঁটা পেটা করবে। তো সেই পরিস্থিতি আস্তে আস্তে আরো উন্মোচিত হবে, সেজন্য আমাদেরকে অপেক্ষা করতে হবে। কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে ইউনূস সরকারের জনপ্রিয়তা এই ছাত্র জনতার মাঝে নেই। ছাত্রদের জন্য ইউনূস সরকার এসে ক্ষমতায় এসে আমরা তো দেখেছি যে অনেক জায়গাতে গেছে, অনেক স্কুল কলেজে গেছেন মোহাম্মদ ইউনূস। এমনকি ডাভোসে যখন তিনি কথা বলছেন তখন তিনি ছাত্র যুবদের কি কি করতে পারবেন, ছাত্র যুবদের কথা বারবার মুখে এনেছেন। কিন্তু কেন তিনি ছাত্র যুবদের বিষয়ে এতটা নিশ্চুপ হয়ে গেলেন? দেখো, উনি যখন উনি একটি ইন্টারভিউতে রিসেন্টলি বলেছেন যে ছাত্ররা ওনাকে কিভাবে অনুরোধ করে এই রাষ্ট্রের ক্ষমতায় আসীন করেছেন। হ্যাঁ, ডাভোসে যে তিনি কথা ডাভোসে, বলেছিলেন হ্যাঁ, ইকোনমিক উনি ফোরামে, সেখানে উনি তিনি উল্লেখ করেছিলেন। উনি তার আগেও কিন্তু আমেরিকাতে ইউএন এর একটি প্রোগ্রামে অংশ নিয়ে সেখানেও বলেছেন যে ছাত্ররা কিভাবে এই আন্দোলন সংগঠিত করেছে, কতদিন ধরে করেছে। ইভেন উনি সেখানে ছাত্রদের যে মাস্টার মাইন্ড, যার নেতৃত্বে এই ছাত্র আন্দোলন হয়েছে, তাকে নিয়েও কথা বলেছেন। তো এখন আমার বক্তব্য হচ্ছে ইউনূস এই মুহূর্তে কেন ছাত্রদের জন্য পারছে না, সেটি হলো যে ইউনূস এখন শুধুমাত্র পাপেট। ইউনূস, ডক্টর ইউনূস উনি সরকারে আছেন, উনি একটি পাপেট। উনার কোনো ক্ষমতা নেই, উনার কোনো ব্যক্তি সিদ্ধান্ত নেই, এবং রাষ্ট্রে যা ঘটছে তার অধিকাংশই উনি জানেন না। কারণ ব্যক্তি জীবনে আর কিছু নাই হোক, ডক্টর মোহাম্মদ ইউনূস এতটা এতটা বা এত বড় সাম্প্রদায়িক মানুষ নয় যে তার নেতৃত্বে এইভাবে বাংলাদেশে সাম্প্রদায়িক কর্মকাণ্ড ঘটবে। আমার মনে হয় এসব ইস্যু ওনার সামনে যায় না। আর যদি উনি সাম্প্রদায়িক মানুষ না হন, তাহলে উনি তো এর প্রতিবাদ করতে পারতেন। একজন রাষ্ট্রপ্রধান ঠিক। রাষ্ট্র কিভাবে পরিচালনা হচ্ছে তা জানবে না?